আমি আপনাদের সম্ভবত এটা শেষবার, সেহেতু আমি খুব দ্রুত একটা বিষয় বল। শেষ না, এরপরও আছে। দিবেন আরো? আচ্ছা। ওরে বাপরে বাপ, থ্যাংক ইউ। Don't worry. আমি আপনাদের যে জিনিসটা বলি, আপনারা বলছেন তো যে এটা উন্নয়নমুখী বাজেট হতে হবে। উন্নয়ন করার জন্য বাংলাদেশে এখন সংস্কারটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি উন্নয়ন চান তাহলে সংস্কারের বাজেট চাইতে হবে। সংস্কার কোন জায়গায় হবে? আমি দুটো এলাকা আপনাকে বলি। শ্রদ্ধেয় মশিউর রহমান সাহেব যখন বলেন, ওনার সাথে আমার সম্পর্কে আছে দেখে আমি সাহস করে ওনার কথার উপরে কথা বলছি। উনি বলেছেন যে তাহলে ভর্তুকি কোথায় দিবেন, ভর্তুকি টাকা আসবে কোত্থেকে? আমি বলি আপনাদের, জ্বালানি খাত এখন বাংলাদেশের একটা সবচেয়ে বড় সমস্যার জায়গা হিসেবে প্রতিভাত হয়েছে, আপনারা সবাই স্বীকার করবেন। ২৭,০০০ মেগাওয়াটের আমার ইনস্টল ক্যাপাসিটি, ১২-১৩ হাজারের বেশি ব্যবহার করতে পারি না, লোডশেডিং হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কারণ কি? কারণ আমার তেল আনার পয়সা নাই। এখন দেখেন, আপনি যদি বলেন এখানে ভর্তুকি কমাতে বলেছে IMF, আপনি ভর্তুকিটা কোথায় কমাবেন? ৩৯,০০০, ৩৯,৫০ কোটি টাকা ওখানে ভর্তুকি আছে। ৩২,০০০ কোটি টাকা হলো কোথায়? ক্যাপাসিটি চার্জ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনি ক্যাপাসিটি চার্জে ধরবেন না, আর আপনি অন্য জায়গাতে ভর্তুকি কমাবেন। এইটা কি ধরনের সামাজিক অন্যায় আপনি আমাকে বলেন? ভর্তুকি কমানোর জায়গা নাই, আপনি সামঞ্জস্যকরণ করবেন। আমি আপনাকে অন্য উদাহরণ দেই। সংস্কার করবেন, মার্জার করবেন দুই ব্যাংকের সাথে আরেক ব্যাংকের। অদ্ভুত কথা, মার্জার হচ্ছে ব্যাংক, রাত্রিবেলা মালিকানা বদল হয়ে গেছে। এইটাই কেন্দ্রীয় ব্যাংকের দায় দায়িত্ব, নজরদারির কথা? এইটাই কি প্রুডেন্সিয়াল গাইডলাইন্স? তাহলে আপনি কেমন করে ব্যাংকিং খাতকে করবেন? যতক্ষণ পর্যন্ত না ব্যাংকিং খাত এবং আমার জ্বালানি খাতের সংস্কার না হবে, বাংলাদেশের SDG বাস্তবায়ন, LDC থেকে বেরোনো, উচ্চ মধ্যম আয়ের দেশ, সবগুলোকে ওরা বিপদ সংকুল করে ফেলবে। যদি আপনি বাংলাদেশকে সামনে নিতে চান, ব্যাংকিং খাত ঠিক করেন, জ্বালানি খাত ঠিক করেন। এই দুটো আমার দুটো ফুসফুসের মতো কাজ করবে আমার আগামী দিনের উন্নয়নের বাংলাদেশের। আমি আরেকটা কথা আপনাদের বলি। আপনারা কেউ বলেন রেমিটেন্সের 5% করতে হবে। আরে কি অদ্ভুত কথা! সবে মাত্র আমরা সকলে জানে যে বহুবিধ বিনিময় হার কোনো সময় অর্থনীতির জন্য ভালো না। এটা সবসময় আপনার বিভিন্ন ধরনের অদক্ষতার জন্ম দেয়। আমরা IMF-এর কাছে স্বীকার করেছি, এটা ক্রমান্বয়ে আমরা খুলে একত্রিত করতে যাচ্ছি। এইরকম দাবি কেন করবেন আপনারা এইটার সাথে? আপনারা দেখেন, গতকাল আপনারা আজকেই গেছিলেন বোধহয়, বিরাট বড় একটা মিটিং হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে নেতাদের সাথে। আমি হেডলাইন পড়লাম, 14%-এর বেশি সুদের হার হবে না। আরে বাবা, সবে মাত্র 7 দিন আগে আপনি বলেছেন যে সুদের হারকে বাজার ভিত্তিক করবেন, নমনীয় করবেন ইত্যাদি, আর আপনাকে বলে দিলেন 14% করবেন। এইটা বলার মতো ওনার এই মুহূর্তে কি সেই প্রাধিকার আছে? এটা কেমন করে সম্ভব? আপনি দেখেন, ওইটা 14 কেন, ওটা 12 হতে পারে, 10 হতে পারে, 9ও হতে পারে। এইটা পরিস্থিতির সাথে মিলে হবে। কিভাবে সেই একই রকম ভাবে হবে কথা বলছি। আর আমি আধা মিনিট বলে শেষ করি। সংস্কারের বাজেট হতে হবে, আরেকটা বাজেট হতে হবে, সুরক্ষার বাজেট হতে হবে। এতদিন যাদের কাছে গড়ে তোলা হয়েছে, যেই মধ্যবিত্তরা গড়ে উঠেছে, যেই নিম্নবিত্তরা এই সরকারের আমলে গড়ে উঠেছে বিভিন্ন জায়গাতে আপনাদের দেওয়া চাকরিতে, তাদের যদি সুরক্ষা না দেন, বাংলাদেশ আবার পিছিয়ে যাবে। তাদের আপনারা কিভাবে এই মূল্যস্ফীতি, কর্মহীনতার ভিতরে সুরক্ষা দিবেন সেটা চিন্তা করেন। তাদের সামাজিক নিরাপত্তাটার ব্যবস্থা কিভাবে হবে, যুব সমাজের কর্মসংস্থানে তাদের কিভাবে হবে, এই জায়গা সংস্কারের বাজেট হতে হবে, সুরক্ষার বাজেট হতে হবে।